বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 7 এর বিজ্ঞান বিষয়ক দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি করতে যাচ্ছি। এটি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আমাদের সিলেবাসটা হচ্ছে এরকম যে ষষ্ঠ অধ্যায় সম্পর্কে ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ আবার দেওয়া হয়নি, কিছু টপিক ধরে দেওয়া হয়েছে, যেমন পদার্থের গঠন, পরমাণুর কণা, পরমাণু ও অণু, ক্ষুদ্রতম কণার মতবাদ, অণু ও সংকেত, সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার। তো আমরা যারা এগুলো পড়েছি তারা এগুলো খুব দ্রুত অ্যান্সার করতে পারবো এবং জানি বইয়ের কোথায় কি আছে। আর নাম্বার যেসব বিষয়ের উপর ভ্যারি করবে সেগুলো হচ্ছে নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের দক্ষতা, প্রতীক ও সংকেতের সঠিক ব্যবহারের দক্ষতা, প্রশ্নের অনুধাবন ক্ষমতা, বিষয়বস্তুর গভীরতা ও প্রয়োগ ক্ষমতা। অর্থাৎ এগুলোকে যদি আমি সামারাইজ করি, ব্যাপারটা হচ্ছে এইরকম: তুমি যা জানো সেগুলো শুদ্ধ, তুমি যা লিখবা সেটাও বিশুদ্ধ, এবং তোমার লেখার মধ্যে কোনো ভুলভাল থাকবে না, অতিরিক্ত কোনো কথা থাকবে না। যতটুকু উত্তর চেয়েছে, যতটুকু প্রশ্নের উত্তর সাংঘর্ষিক, ততটুকু করব, যতটুকু আমাদের চাহিদা। তো আসি, প্রথম প্রশ্নটা হচ্ছে এইরকম। একটা উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকটা হচ্ছে লিথিয়াম, পানি, খাবার লবণ, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লোহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। হ্যাঁ, আমরা অনেকগুলো এগুলো সম্পর্কে জানি, অনেকে চিনি, আবার অনেকে এগুলোর নামও শুনিনি, প্রথম শুনতেছি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে। আমি উত্তরগুলো পরে আসতেছি। খ নাম্বারে বলেছে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখো। এটা একটা কমন প্রশ্ন, এটা শুধুমাত্র যে 7-এ থাকবে তা না, 8-এও থাকবে, মাঝে মধ্যে 9-এ অনেক স্কুলে দিয়ে দেয়। গ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করো। এই উত্তরটা এক একজনের এক এক রকম আসতে পারে, তবে সবারই একই রকম প্রতীক, সবারই একই রকম সংকেত, সবাই একই রকম মৌলিক পদার্থ দিব, সবাই যৌগিক পদার্থ একই রকম দিব, কিন্তু উপস্থাপনা হয়তো ভিন্ন। কেউ চার্ট করে দিলাম, কেউ গল্প আকারে দিলাম, কেউ বর্ণনা আকারে দিলাম। আর ঘ নাম্বারটা হচ্ছে এরকম যে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়, কারণ বিশ্লেষণ করো। আর লাস্টে একটা সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে যে চিনিকে কেন আমি যৌগিক পদার্থ বলবো। তো উত্তরে যাওয়ার আগে বলে দেই, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও। এতে পরবর্তীতে ভিডিও দেখতে তোমাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলে। আমাদের উত্তর হচ্ছে যেসব পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাদের মৌলিক পদার্থ বলে, যেমন হাইড্রোজেন, সোডিয়াম, ক্লোরিন ইত্যাদি। তো এটা হচ্ছে একটা ছোট্ট একটা উত্তর। আমরা যখন 9, 10 অথবা 11, 12-এ পড়তে যাব তখন দেখবো যে মৌলিক পদার্থের সংজ্ঞা একটা বিশাল সংজ্ঞা। ওই 2 নম্বর কোশ্চেনটা বলেছে এরকম যে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখো। তো আমরা ফার্স্টে লিখে দিলাম অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য, নিচে দেয়া হলো। কি ব্যাপার, নিচে তো কিছুই নেই। ওকে, চলে আসছে অণু আর পরমাণু, এরকম একটা চার্ট করলাম। তোমরা যদি চার্ট করে লিখতে চাও লিখতে পারো, গল্প আকারে লিখতে চাইলে সেটাও লিখতে পারো। তো আমাদের প্রথম কথাটা হচ্ছে এরকম যে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে অণু, আর অন্যদিকে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। অণু প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে, পরমাণু প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে না। এর মানে কি? এর মানে পরবর্তীতে আমি জানাইয়া দিব। সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণু। অণুর ক্ষেত্রে যৌগিক পদার্থের সংখ্যা যেমন অসংখ্য, প্রতিদিনই একটা করে যৌগিক, একটা না অসংখ্য করে যৌগিক পদার্থ তৈরি হয়, সুতরাং অণুর সংখ্যা অসংখ্য। অন্যদিকে পরমাণু 118টা, যেহেতু মৌলিক পদার্থ আছে পরমাণুর সংখ্যা 118টা, বইয়ে বোধহয় 112টা না 113টা দিয়ে আছে। তো উদাহরণ কি? এটা হলো অক্সিজেন অণু। অক্সিজেন অণুতে 2টা অক্সিজেন পরমাণু থাকে, এজন্য এখানে O2 ব্যবহার করা হয়েছে। 2টা কিন্তু পাশে না, 2টা নিচে। অনেক জায়গায় হয়তো উত্তরে দেখেছো 2 হচ্ছে পাশে, 2 হবে নিচে। আর পরমাণুর ক্ষেত্রে কি? পরমাণুতে একটা মাত্র পরমাণুই থাকে, দ্যাটস ওয়াই ও এর সাথে কোনো 1 যুক্ত হবে না, 1 লেখা দরকার নেই। 1 না লেখা মানে হচ্ছে এখানে 1 আছে। এটাই হচ্ছে তোমার পরমাণু, অক্সিজেন পরমাণু, অক্সিজেন অণু। তোমরা চাইলে এখানে যে কোনো অন্য কোনো উদাহরণ দিতে পারো, যেমন ক্লোরিন। ক্লোরিন অণুর ক্ষেত্রে এখানে হয়ে যাবে Cl2, আর পরমাণুর ক্ষেত্রে এখানে হয়ে যাবে শুধু Cl।
পাশে লিখে দিব এখানে ক্লোরিন পরমাণু আর এখানে হবে ক্লোরিন অণু। আর কেউ যদি লিখতে চাও না আমি অক্সিজেনও লিখবো না, ক্লোরিনও লিখবো না, আমি লিখবো হাইড্রোজেন, তাহলে এখানে হবে H2, নাম দিব হাইড্রোজেন অণু। আর এখানে হবে শুধু H, নাম দিব হাইড্রোজেন পরমাণু। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে যেটা বলেছে সেটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোর প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করো। তো আমরা ফার্স্টে নিজেদের সুবিধার্থে এখানে এই যে প্রশ্নটা আবার তুলে আনছি, এটা তোমাদের লেখা দরকার নাই, তোমরা চাইলে এমনি লিখতে পারো যে উদ্দীপকের পদার্থগুলো হলো এই লাউ 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 লিথিয়াম টিথিয়াম এসব হাবিজাবি লিখলা। লেখার পর নিচে লিখলা যে হ্যাঁ নিচে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করা হলো, নিচে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করা হলো। এইটা তোমরা চাইলে পরেও লিখতে পারো, আগেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে আগে লিখেছি, প্রশ্নে কিন্তু এখানে পরে চেয়েছে। তো মৌলিক পদার্থ কোনগুলো? লিথিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, লোহা, ক্লোরিন, পটাশিয়াম, আয়োডাইড। আর যৌগিক পদার্থ কোনগুলো? যৌগিক পদার্থগুলো হচ্ছে পানি, খাবার লবণ, চক, চুন। এখানে আমি প্রশ্নটা লিখেছি, এটা আমার সুবিধার্থে, তোমাদের উত্তর লেখার সুবিধার্থে। তো এখন পরবর্তী উত্তরটায় চলে যায় যে প্রতীক ও সংকেতের সাহায্যে কিভাবে প্রকাশ করব। তো প্রতীক ও সংকেতের সাহায্যে কিভাবে প্রকাশ করতেছি, যে পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করা হলো। অনেক জায়গায় হয়তো অনেক উত্তর দেখেছো, বাট এটাই কারেক্ট আছে মোটামুটি, ঠিক আছে, এটাই হলো 100% মোটামুটি কারেক্ট ধরতে পারো। বিকজ এখানে যে কতগুলো ড্যাশ দেখতেছো এমন না যেখানে সংকেত হয় না, সংকেত হয়, যে প্রথমটাই আসে আগে। প্রথমে পদার্থের নাম হচ্ছে লিথিয়াম, প্রতীক হচ্ছে Li। সংকেত কি? সংকেত যদি আমরা মানে লিথিয়াম তো একটা মৌল পদার্থ, মৌলিক পদার্থ, মৌলিক পদার্থের সংকেতটা আসলে এভাবে বলা যায় না, কারণ সে যখন যৌগ গঠন করে তখন তার এখানে Li2 হয়ে যাওয়ার কথা। এটা 9-10-এ বিস্তারিত জানবা, তো এখন এত জানার দরকার নেই। এটা আপাতত জেনে রাখো যে মৌলিক পদার্থের সংকেত হয় না, মৌলিক পদার্থের সাধারণত সংকেত হয় না। তো পানির হচ্ছে প্রতীক থাকবে না, সেম যে যৌগিক পদার্থের প্রতীক হয় না। পানি যেহেতু একটা যৌগিক পদার্থের প্রতীক নাই, সংকেত হচ্ছে H2O। খাবার লবণ যেহেতু একটা যৌগিক পদার্থ, প্রতীক নাই, সংকেত হচ্ছে NaCl। চক যেহেতু একটা যৌগিক পদার্থ, প্রতীক নাই, সংকেত হচ্ছে CaCO3। এটাকে বলা হলো ক্যালসিয়াম কার্বনেট। কার্বন যেহেতু একটা মৌলিক পদার্থ, তাই এর সংকেতটা লিখতে পারছি না আমরা, কিন্তু প্রতীক হচ্ছে C। চুন যেহেতু একটা যৌগিক পদার্থ, প্রতীক থাকবে না, সংকেত হচ্ছে CaO, আই মিন ক্যালসিয়াম অক্সাইড। এখন আসি নাইট্রোজেন। নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N। নাইট্রোজেনও তো একটা মৌলিক পদার্থ, এটার কিভাবে প্রতীক? হ্যাঁ প্রতীক আছে, আবার সংকেতও আছে। দেখো যখন এখানে সংকেতটা লিখলাম তখন একে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। প্রকৃতিতে মুক্ত অবস্থায় কেমন? যে N2, এখানে তোমার একটা অণুতে 2টা নাইট্রোজেন পরমাণু থাকে, দ্যাটস ওয়াই N2 প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকা যায়, যে জন্য আমরা সংকেত লিখতে পারছিলাম। কিন্তু কার্বনের ক্ষেত্রে এভাবে আসলে বলা সম্ভব না, কার্বন একা প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকতে পারে না। কার্বনের থাকে 4টা হাত, 4টা হাতের সাহায্যে সে 4টা হাইড্রোজেন ধরতে পারে বা 2টা অক্সিজেন ধরতে পারে, এগুলো বিস্তারিত পরে জানবা। অক্সিজেন হচ্ছে একটা প্রতীক, অক্সিজেনের প্রতীক হচ্ছে অক্সিজেন পরমাণু। আর প্রকৃতিতে মুক্ত অবস্থায় অক্সিজেন O2 হিসেবে থাকে, মানে 2টা অক্সিজেন মিলে থাকে। আচ্ছা, পরবর্তী আরো 3টা পদার্থ আছে। আয়োডাইড, এটার প্রতীক হচ্ছে I, আর প্রকৃতিতে মুক্ত অবস্থা থাকে I2 হিসেবে, দ্যাটস ওয়াই আমরা I2 লিখতে পেরেছি। লোহার ক্ষেত্রে দেখো, লোহার ক্ষেত্রের প্রতীক আসছে কিন্তু সংকেত নাই। উত্তরটা কেন হবে? উত্তরটা কি হবে তোমরা আশা করি জানো, যারা জানো তারা কমেন্ট করে আমাদের জানাও। ক্লোরিনের ক্ষেত্রে একই উত্তর। দেন আসছি ঘ নাম্বার প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে বলেছে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়, কেন বলা হয়, কারণ বিশ্লেষণ করো। তো পানি যেহেতু জৈব অজৈব উভয় ধরনের যৌগকে দ্রবীভূত করে, তাই একে সার্বজনীন দ্রাবক বলা হয়। আমার উত্তরটা এইভাবে দেওয়া উচিত ছিল, উল্লেখিত পদার্থগুলোর মধ্যে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। তারপর আমরা লেখা দরকার ছিল যে পানি যেহেতু জৈব ও অজৈব উভয় ধরনের যৌগকে দ্রবীভূত করে, তাই একে সার্বজনীন দ্রাবক বলা হয়। এখন আমরা আসি দ্রাবক কাকে বলে। দ্রাবক হলো সেই সব পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে, তাদেরকে দ্রাবক বলে। যেমন কি পানি, দুধ, তেল, স্পিরিট, কেরোসিন, অ্যালকোহল। পানি কিভাবে আমরা জানি, যে যদি লেবুর শরবত খেতে যাই সেখানে লেবু গুলায় ফেলতে পারি আমরা পানির মধ্যে, লবণ গুলায় ফেলতে পারি। দুধ কিরকম, আমরা অনেকে চিনি দিয়ে দুধ খাই, যদি কেউ চিনি দিয়ে দুধের মধ্যে একটা ঘুরান্টি দাও তাহলে দেখবো যে সুন্দর মতো চিনি নাই হয়েছে, তাই না, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত। তেলের মধ্যে কেউ কিছু গুলাইছো কিনা আমাকে জানাইতে পারো, আমি এখন কখনো চেষ্টা করি নাই। স্পিরিটের মধ্যে অনেক সময় রং মিক্স করতে দেখেছো হয়তো বা, স্পিরিটের ক্ষেত্রে। কেরোসিনের মধ্যে অনেকে রং মিক্স করতে দেখছো। আর অ্যালকোহলের মধ্যে সাধারণত আমরা তেল কাটি। কোথায় তেল কাটি, এটা তোমাদের কাছে একটা প্রশ্ন রইলো, তোমরা যদি উত্তর দিতে পারো ভালো, উত্তর না দিতে পারলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি ধরে নিব যে তোমরা জানো এটা।
তো এখন আসি সার্বজনীন দ্রাবক কাকে বলে। দ্রাবক তো আমরা জানলাম যে এটা হলো দ্রাবক, ওকে ভালো। এখন সার্বজনীন দ্রাবক কাকে বলে? সার্বজনীন দ্রাবক হলো ওই সব দ্রাবক মানে দ্রাবক যেসব দ্রাবক সকল ধরনের অজৈব এবং জৈব পদার্থকে দ্রবীভূত করতে পারে। এখন কথা হলো বাস্তবে কিন্তু এমন পাওয়া সম্ভব নয়। কেন? কারণ বাস্তবে এমন কোনো পদার্থ নেই যে জৈব অজৈব প্রকৃতির সকল ধরনের সকল ধরনের পদার্থকে দ্রবীভূত করতে পারে। তবে আমরা এমন একটা পদার্থ জানি যে প্রকৃতির অধিকাংশ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে, তার নাম হচ্ছে পানি। তো আমরা এই লাইনটা লিখতে পারি, অথবা চাইলে আমি যেভাবে বড় করে বলতেছি তোমরা এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই। এখন আমরা একটু বড় ধরনের কথায় যাব, যে কথাগুলো হচ্ছে মানে যারা হয়তো বা 8 বই পড়ছো বা মানে 7 বই পড়া হয় না, 8 বই কেমনে পড়া হয়। পানি একটা অজৈব যৌগ। পানিতে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত আছে, অর্থাৎ পোলারিটি রয়েছে। এই জিনিসটা একটা পুরো নতুন জিনিস, তোমরা জানো না। তো তোমরা চাইলে লিখতে পারো, চাইলে এটা স্কিপও করে যেতে পারো। তোমাদের উত্তর মনে করো এখানেই শেষ হয়ে গেছে, এটুকের মধ্যে তোমাদের উত্তর শেষ। তবে এইটুকু যদি লিখতে পারো, তোমাদের যে উত্তম একটা গ্রেড আছে সেটা লিখতে পারবা। পোলারিটি থাকার কারণে এটি অন্য পোলার যৌগ সমূহকে দ্রবীভূত করতে পারে। আচ্ছা, অন্য পোলার যৌগ কারা? যেসব যৌগে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকে, অর্থাৎ এগুলোকে আমরা বলবো হচ্ছে তোমার আয়নিক যৌগ। তো ফলে বেশিরভাগ অজৈব যৌগ মানে হচ্ছে তোমার আয়নিক যৌগ, পানিতে দ্রবীভূত হয়। তাছাড়া যেসব জৈব যৌগে পোলারিটি রয়েছে এরাও সহজে পানিতে দ্রবীভূত হয়। অর্থাৎ আমরা জানি যে জানবো আর কি কোনো সময়, মানে যদি 9-10 পড়তে পারি কখনো, তখন আমরা জানবো যে হ্যাঁ, আয়নিক যৌগ ছাড়াও সমযোজী যৌগেও পোলারিটি থাকতে পারে। তখন ওইসব সমযোজী যৌগকেও পানি সহজে দ্রবীভূত করতে পারে। তাই পানি অধিকাংশ দ্রবকে দ্রবীভূত করতে পারে বলে একে সার্বজনীন দ্রাবক বলা হয়। তো আমাদের উত্তর এখানেই শেষ। বিশাল একটা প্রশ্ন, বিশাল একটা উত্তর। তো আমাদের 2 নাম্বার কোশ্চেনটা কি? 2 নাম্বার কোশ্চেনটা হলো চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়? তো আমাদের উত্তরটা হচ্ছে এরকম, চিনিতে একাধিক মৌলিক পদার্থের উপস্থিতি থাকায় চিনিকে যৌগিক পদার্থ বলা হয়। এখন যৌগিক পদার্থের সংজ্ঞা কি? যৌগিক পদার্থ হচ্ছে সেই ধরনের পদার্থ যেসব পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। এখন চিনির মধ্যে কি এমন আছে যার জন্য আমরা চিনিকে যৌগিক পদার্থ বলবো? আমরা যদি চিনিকে ভাঙলে হাইড্রোজেনের 12টি পরমাণু পাওয়া যাবে, অক্সিজেনের 6টি পরমাণু পাওয়া যাবে, কার্বনের 6টি পরমাণু পাওয়া যাবে। যেহেতু একাধিক পরমাণু পাওয়া যাচ্ছে, একাধিক পরমাণু বলতে বোঝাচ্ছি একাধিক মৌলিক পদার্থের পরমাণু পাওয়া যাচ্ছে, তাই আমরা বলবো চিনিকে যৌগিক পদার্থ। তো এটাই ছিল আমাদের আজকের উত্তর। তো এখানে কিছু একটা এক্সটেনশন যুক্ত করি, যা কিভাবে কভার পেজ যেটা আছে ওটা কিভাবে লিখবা। কভার পেজ লেখার সময় দেখো, তোমার ফার্স্টে থাকবে হচ্ছে লোগো লেখার পর তোমার স্কুলের নাম থাকবে, স্কুলটা কোথায় আছে, এই বাংলাদেশে আছে না পৃথিবীর বাইরে আছে এটা লিখবো। লেখার পর একটা শিরোনাম দিতে হবে। এখন শিরোনাম কোনটা? শিরোনাম হচ্ছে অধ্যায়ের যে নামটা আছে সেটাই শিরোনাম হবে। কোনটা? পদার্থের গঠন। বিষয় কি? বিষয় হচ্ছে আমাদের এটা হচ্ছে বিজ্ঞান বিষয়। তারিখ কি? তারিখ হচ্ছে যেদিন আমরা জমা দিব, যে তারিখের মধ্যে জমা দিতে হবে সেটা হচ্ছে আমাদের তারিখ। এখন তোমাদের লাস্ট ডেট কবে এটা আমাকে জানাতে পারো, যে তোমাদের কে কোন স্কুল থেকে আসছো এবং তোমাদের 4র্থ সপ্তাহের সাবমিশনের লাস্ট ডেট কবে। আমি সেই অনুযায়ী পরবর্তীতে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এন্ড অ্যাসাইনমেন্ট নাম্বার কত? আমরা দেখো এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে অ্যাসাইন টাস্ক যেটা ছিল এটা হচ্ছে 2 নাম্বার অ্যাসাইনমেন্ট। দেন বলছে এখানে তত্ত্বাবধায়ক, খুব কঠিন একটা শব্দ। তত্ত্বাবধায়ক মানে হচ্ছে তুমি কোন শিক্ষকের আন্ডারে এই অ্যাসাইনমেন্টটা করেছো। অবশ্যই আমার নাম লিখো না, এখানে শিক্ষকের নাম দিবা, তোমার স্কুলের টিচার, পদবি থাকবে সে তার হচ্ছে সহকারী শিক্ষক, স্বাক্ষর এবং তারিখ এ দুটো তার জন্যই ফাঁকা রাখো, তুমি মাতকবাড়ি করো না। দেন প্রণয়নকারী মানে এটাও একটা কঠিন একটা শব্দ। প্রণয়নকারী মানে তুমি লিখতেছো, শিক্ষার্থীর নাম থাকবে তোমার নাম, আমার নাম দিও না। শ্রেণী হচ্ছে সপ্তম। শাখা হচ্ছে তোমার যে শাখা আছে তুমি সেই শাখা দিবা, রোল নিজেরটা দিবা, রোল 1 2 এর নাম খবরদার দিও না। এন্ড তারিখ হচ্ছে কোনটা? তারিখ হচ্ছে যেদিনকার তুমি দিতে চাচ্ছ সেদিনকার তারিখ। ওকে, আজকে প্রশ্নের উত্তর এইটুকু পর্যন্তই ছিল। আমার স্লাইডও শেষ। আল্লাহ হাফেজ। টিউটোরিয়ালটি তোমার উপকারে আসলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করতে পারো। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর মডেল উত্তর জানার জন্য আমাদের সাথে থাকো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।